যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি, ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু করে সবকিছুতে সব থেকে বেশি। तो चीज बड़ी है मस्त मस्त, तो चीज बड़ी है मस्त, तो चीज बड़ी है मस्त मस्त, तो चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त। ভাবছেন আমি এই হিন্দি গান গেলাম? না, এই হিন্দি গান গেয়েছেন গতকালকের বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা। তিনি নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন, জিরো পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি, চট করে আসতে চেয়ে আসতে পারেননি, তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনা এবার লাইভে। এই প্রথম প্রায় 6 মাস হতে চলল সেই 5ই আগস্ট থেকে শেখ হাসিনাকে গণমাধ্যমে তো দেখা যায়নি, শুধুমাত্র অডিও কলে পাওয়া গিয়েছে। এই ভিডিওতে আপনারা অডিও কলের ব্যাপারও জানবেন। শেখ হাসিনা হঠাৎ কেন হিন্দি গান শোনালেন তার অনুসারীদের। ডক্টর ফয়জুল হক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তারপরে শেখ হাসিনার লাইভ দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। तो चीज बड़ी है मस्त मस्त, तो चीज बड़ी है मस्त, तो चीज बड़ी है मस्त मस्त, तो चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त। ভাবছেন আমি এই হিন্দি গান গেলাম? না, এই হিন্দি গান গেয়েছেন গতকালকের বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা। তিনি নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন, জিরো পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি, চট করে আসতে চেয়ে আসতে পারেননি, তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন। তিনি গান গেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন, গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি যোগানোর চেষ্টা করছেন। কিন্তু এই মহিলা জানে না যে আজকের এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন। আপনারা জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখতে গিয়ে নতুন করে আবার আরেকটি কর্মসূচিও ঘোষণা করেছেন। এই চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যান্ড পার্টি সহ রেডি হয়ে আছেন। তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবেন। ইতিমধ্যেই তিনি হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। যদিও তাদের এই হরতাল এবং অবরোধ কর্মসূচিকে আমি ব্র্যান্ডিং করতে চাই না, আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং যেটা শেখ হাসিনা নিজে বারবার তার অডিওতেও বলেছে যে 20 মিনিট আমার হাতে আর সময় ছিল না। তো তোমার এত বড় প্রশাসন, এত বড় শক্তি, এত বড় তোমার সমগ্র মানুষ তোমার, আওয়ামী লীগ তোমার, দেশ তোমার, এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে। সেই জায়গায় তুমি পালাতে হয় 20 মিনিটের জন্য? 20 মিনিট থাকলে নাকি তোমার জীবন শেষ হয়ে যেত? তাহলে কেমন বাংলাদেশ গত 16 বছরে তুমি গঠন করেছো, যেই বাংলাদেশে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মানুষ নাই, 20 মিনিটে তোমাকে পালাতে হবে? তো যেই নেত্রী জানে যে 20 মিনিটে পালাতে হবে, সে নাকি আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এবং আবার হরতাল করবে, অবরোধ করবে। অবরোধ হরতাল তো আমরা দেখেছি গত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত। আওয়ামী লীগের হরতালও দেখেছি, 18 তারিখ হয়ে গিয়েছে। বাংলাদেশের কোনো জায়গায় একটা মশামাছি পর্যন্ত নামার দুঃসাহস দেখায় নাই। 2-1 জায়গায় সেদিন রাত্রে গুজব ছড়িয়ে কিছু মানুষকে নামানোর চেষ্টা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছে, উপদেষ্টারা সব পালিয়ে যাচ্ছে। পরক্ষণেই দেখলাম উপদেষ্টা ঠিকই তার সেই যমুনায় আরাম করে ঘুমাচ্ছে, আমরাও ঘুমাচ্ছি, কিন্তু ছাত্রলীগের যারা আনন্দ রেলি বের করেছিলেন তারা এখন শ্রীঘরের মধ্যে খুব সুন্দরভাবে সেই ভিতরে আটকা আছে, লকারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। আজকের ঠিক একই উপায় আমরা দেখেছিলাম। জিরো পয়েন্টে আওয়ামী লীগ আসবে 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 বলে, জিরো পয়েন্ট তো দূরের কথা, বাংলাদেশের কোনো জায়গায় তাদের অস্তিত্ব নেই, বরং জিরো পয়েন্টের কাছেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন মানুষ টয়লেট সেন্টার বানিয়েছে।
তাহলে সেই দলের নেত্রী বলছেন ফেব্রুয়ারি মাসে নাকি নতুন করে আসবে। আমি বারবার আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ একটা মিথ্যাচারের দল। তারা এই বক্তব্যগুলো দিয়ে শুধুমাত্র তার যারা নেতাকর্মী আছে, যেহেতু ওদের কারো জন্য কোনো মায়া নেই, ওই নেতাকর্মীদেরকে একটু বিক্রি করে, তাদেরকে একটু উজ্জীবিত করে পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করার চেষ্টায় তারা লিপ্ত হচ্ছে। আমরা গত কয়েক মাস আগে শুনেছিলাম যে বাংলাদেশে আপনার পরিবর্তন করে দিবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনার অডিও কল থেকে আমরা জানতে পেরেছিলাম যে ট্রাম্পের ছবি লাগিয়ে সেই ছবির উপরে যাতে আক্রমণ করে নিজেরা এবং সেটা আবার ছবি তুলে তারা বিশ্ববাসীকে দেখাবে, আমেরিকাকে দেখাবে, সেই নাটকও কিন্তু ভেস্তে গিয়েছে। আমরা তাদের একটার পর একটা নাটক দেখলাম। 0 পয়েন্টে মানুষ আনার চেষ্টা করা হলো, ঢাকায় মানুষ আনার চেষ্টা করা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদে টাকা দিবে সবাইকে, ব্যাংক থেকে লোন দিবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা করে লোন দিবে। মানুষগুলোকে বাস ভাড়া দিয়ে ঢাকায় আনা হলো। সেই মানুষরা কিন্তু এখন আজকে তারা যারা এই অপকর্মটি করেছিল তারা এখন জেলের মধ্যে। আর যারা সাধারণ মানুষ তারা বুঝেছে এটা আওয়ামী লীগের ফাঁদ, তারা তাদের বাড়িতে চলে গিয়েছে। তাহলে এইভাবে আর কত নাটক এই শেখ হাসিনা করবে? এখন আপনি কি বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার একটা লোক রাস্তায় থাকবে? আমি বললাম যে শেখ হাসিনার নামে ব্যানার নিয়ে হরতাল করবে, পিকেটিং করবে, অবরোধ করবে, এরকম একজন আওয়ামী লীগ আপনার কাছে বিশ্বাস হয় যারা আসতে পারবে? যদি তাই হতো তাহলে শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন অন্তত একটা এমপি মন্ত্রী তার সাথে সাক্ষাতে মিলিত হতে পারতেন। এই দলটি এমন নিষ্ঠুর এবং এমন পাচাটা, এমন স্বার্থবাদী দল, সেটা 15ই আগস্ট দেখেছি। শেখ মুজিবের নিথর দেহ যখন পড়েছিল কেউ তাকে একটা সেকেন্ডের জন্য দেখতে যায়নি। তার জিয়ারাতের জন্য মাজারে জানাজায় পর্যন্ত কেউ আসে নাই। সমগ্র জায়গায় আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করেছে, মিষ্টি বিতরণ করেছে। শেখ হাসিনার মূলত শক্তিটা হচ্ছে অবৈধ শাসক হিসাবে তিনি যখন যাকে যতটুকু দিতে পেরেছেন সে ততটুকু খেয়ে নিজের পেটকে ভরেছে। কিন্তু এই দলের দুর্দিনে তিনি থাকবেন না, থাকেন নাই। তার প্রমাণ হচ্ছে 15ই আগস্ট এবং এই 5ই আগস্ট। আগামী দিনেও শেখ হাসিনা এই যে হরতাল কর্মসূচি কিংবা অবরোধ কর্মসূচি করতে চায় বলে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের মানুষ একদম জায়গা মতো ঢুকিয়ে দিবে। এই যারা হরতাল করতে আসবে, যারা অবরোধ করতে আসবে, অনৈতিক এই দাবি নিয়ে রাস্তায় নামতে আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ফালানোর জন্য রাস্তায় নামবে, তারা প্রত্যেকেই পরাস্ত হবে। শুধু পরাস্তই নয়, বাংলার মাটিতে তাদেরকে এদেশের জনগণ চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে ছাড়বে। ভাবছেন বাংলাদেশে আসবেন আর ওই আপনার গান গেয়ে গেয়ে চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গেয়ে আপনি আরাম বিলাসের চিন্তা করছেন? তো কোনো সুযোগ নেই। কতটা বেহায়া হলে, কতটা নির্লজ্জ হলে মানুষ খুন করার পরে হিন্দি গান গেয়ে নেতাকর্মীদেরকে এখন উজ্জীবিত করে। এই চরিত্রটা কখন থেকে জানেন? এই আওয়ামী লীগের শুরু থেকেই। নিশ্চয়ই মনে আছে 28শে অক্টোবরের লগি বৈঠা যখন শুরু করেছিল এই শেখ হাসিনা, তখন কিন্তু ওই লগি বৈঠার যাদেরকে হত্যা করেছে লগি বৈঠা দিয়ে তাদের দেহের উপরে এই নৃত্য করেছিল এই শেখ হাসিনার গোষ্ঠীরা, এবং এই লগি বৈঠার হুকুম দিয়েছিল শেখ হাসিনা। আজ একই অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা না চেয়ে, তারা যে এত মানুষকে খুন করেছে সেটাকে স্বীকার না করে তিনি এখন আছেন সেই চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত নিয়ে ব্যস্ত। মূলত এই গানটা শেখ হাসিনা যে গাচ্ছে এটার দ্বারাই প্রমাণ হচ্ছে তার শরীরের মধ্যে ন্যূনতম মানবতা বোধ কিংবা ন্যূনতম মানুষত্ব যাকে বলে সেটা তার নাই। আর থাকবে কি করে? আজও দেখলাম এখানে একটা নিউজে প্রকাশ পেয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ তদন্ত করে বলছেন যে বাংলাদেশে যাদেরকে আয়নাঘরে রাখা হয়েছে তার মধ্যে অন্যতম আমান আল আজমি, তাকে নাকি শেখ হাসিনা ডাইরেক্ট খুন করার নির্দেশ দিয়েছেন। একজন আর্মি কর্মকর্তা নিয়মিত শেখ হাসিনার কাছে ব্রিফ করতে যাইতেন আমান আল আজমির অবস্থা, তখন শেখ হাসিনাকে তিনি বুঝাতেন যে এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হোক। তখন শেখ হাসিনা বললেন মেরে ফেলা হোক। আজ সেই কথাগুলো বের হচ্ছে। আয়নাঘরে মানুষদেরকে হত্যা করেছে, র্যাব দিয়ে ক্রস ফায়ার করিয়েছে, বিভিন্ন জায়গায় প্রশাসনিক লোকদেরকে দিয়ে মানুষ গুম করেছে, খুন করেছে। সবগুলো ভুলে
এখন সে চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত। তোমার এই চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত বাংলার জনগণও গেয়ে গেয়ে তারপরে তোমাদেরকে প্রতিহত প্রতিরোধ এবং তোমাদের প্রত্যেকটি কথার জবাব দিয়ে ছাড়বে। শুধু দিবে না, একদম ঢুকিয়ে দিবে, জায়গা মতো দিয়ে দিবে, যাতে করে আর কোনোদিন তোমার এই স্বপ্ন স্বাদ নিয়ে বাংলাদেশে আসতে না পারো। এই আওয়ামী লীগকে প্রতিহত করতে সকলে প্রস্তুতি গ্রহণ করুন। ওরা একজন তো দূরের কথা, ওদের একটা লিফলেট পর্যন্ত যাতে বাংলাদেশের কোনো মানচিত্রের আনাচে কানাচে থাকতে না পারে সে ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তুলুন। এবং ফেব্রুয়ারি মাসে ওদের সাথে খেলা হবে, সেই খেলার নায়করা আসবে না, তবে আপনারা প্রস্তুতি গ্রহণ করে রাখুন। ওদের যেখানে পাবেন সেখান থেকে একেবারে চূড়ান্ত শিক্ষা দিয়ে দিবেন, যাতে ওই চিজ বাড়ি হয় মাস্ত মাস্ত ওর জায়গা মতো ঢুকিয়ে দেওয়া হয়। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্য। যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি, ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু করে সবকিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেইমানিটা করলো। 5 আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়ে ভারতের দিল্লির আশ্রয়ের থেকে বিভিন্ন ফোন কলে নেতাকর্মীদের এতদিন দিক নির্দেশনা দিয়ে আসছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দীর্ঘ 6 মাস পর দিল্লি থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূসকে নিয়ে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য, কিন্তু তিনি ওই এমডি পদটা ছাড়বে না, অথচ গ্রামীণ ব্যাংক চালাতে পারে না। আমি 98 সালে যখন সরকারি ভয়াবহ বন্যা, সেই সময় এই ব্যাংকে প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমি দিয়েছিলাম, যে ব্যাংকটা যেন চালু থাকে, কারণ গরিব মানুষ ঋণ পায়, গরিবের কথা চিন্তা করি। কিন্তু গরিবের কাছ থেকে প্রায় 47% পর্যন্ত সে ইন্টারেস্ট নিত। এটি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। 100 কোটি টাকার একটা ডিপোজিট দিতে হয়, সেটার থেকে তাকে মওকুফ করেছিলাম, এবং তাকে অন্যান্য সুবিধা, সব ধরনের সুবিধা তাকে এত বেশি দেওয়া হয়েছিল। কিন্তু সেই লোকই এই এমডি পদে থাকতে পারবে না, অথচ এটা তো আইনগত ব্যাপার। এটা জানার পর সে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মামলা করে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সরকারের সকলকে আসামি করে সে একটা 2টা মামলা করে, কিন্তু প্রত্যেকটা মামলা হেরে যায়, আরো ক্ষিপ্ত হয়ে যায়। ডক্টর ইউনূস ক্ষমতা লুবি, বিস্তারিত আপনারা শেখ হাসিনার মুখ থেকে শুনতে পারলেন। তাই প্রিয় ভিউয়ার্স, ডক্টর ইউনূসকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো আপনাদের কেমন লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।